বাংলাদেশে তার অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। ২৪ যদি না হতো তাহলে ফ্যাসিজমের অন্ধকার এতটাই প্রগাঢ় হতো যে এখানে হিটলারের চেয়েও খারাপ শাসন নেমে আসতো। কিন্তু আমরা গত ১৬ বছর ধরে দেখেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনাবাজি হয়েছে এবং মুক্তিযুদ্ধকে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। দেখুন, মুক্তিযুদ্ধকে কেউই অস্বীকার করে বাংলাদেশে তার অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না, কারণ এই রাষ্ট্রের জন্মটি তো হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আবার দেখুন, ৪৭কেও অস্বীকার করা যাবে না, কারণ ৪৭ যদি না হতো তাহলে তো বাংলাদেশ আমরা পেতাম না ৭১-এ। আবার ২৪ কেন অপরিহার্য? কারণ ২৪-এ আসলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার হয়েছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়েছে। ২৪ যদি না হতো তাহলে ফ্যাসিজমের অন্ধকার এতটাই প্রগাঢ় হতো যে এখানে হিটলারের চেয়েও খারাপ শাসন নেমে আসতো সম্ভবত। তো সেই জন্য আমি বলছি যে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইস্যুতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ভূমিকা নিয়েছিলেন সেই ভূমিকাটা এখন খুবই প্রাসঙ্গিক। কেমন ভূমিকা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু তার শাসনকালে একটা সমন্বয়বাদী পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন। তিনি তার সরকারে যেমন শাহ আজিজুর রহমান বা মশিউর রহমান যাদু মিয়াকে নিয়েছিলেন, একইভাবে অসংখ্য তরুণ মুক্তিযোদ্ধা, কর্নেল অলি, মেজর হাফিজ থেকে শুরু করে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি দেশ গঠনে নতুন অভিযাত্রা শুরু করেছিলেন। তিনি কিন্তু বিভক্তি করেননি। যাদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ নেই, যারা কেবলমাত্র রাজনৈতিক কারণে ওই সময় বিরোধী পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদেরকেও আসলে তিনি জায়গা দিয়েছিলেন তার মন্ত্রিসভায়। দেখুন, আমি কদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তো সেই সাক্ষাৎকারে তিনি বললেন যে যখন প্রথম ১৯৭৯-র পর মন্ত্রিসভা গঠন করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন মির্জা আব্বাস তরুণ ছিলেন। তিনি তাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনার মন্ত্রিসভায় কেন এই রাজাকারদের স্থান দিলেন? তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, এটা মির্জা আব্বাসের ভাষ্য, বলেছিলেন যে দেখো, দেশটাকে তো পুনর্গঠন করতে হবে। আমি যদি যারা যোগ্য মেধাবী আছেন কিন্তু রাজনৈতিক কারণে বিরোধিতা করেছেন, এখন বাংলাদেশকে মেনে নিয়েছেন, তাদেরকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দেই, তাহলে কিভাবে দেশটা পুনর্গঠন করব? সবাইকে নিয়েই বাংলাদেশ করতে হবে, তবে অবশ্যই অপরাধীদের নিয়ে নয়। এটা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টেটমেন্ট। তো আমি এখন যেটা বলবো যে দেখুন, ভারতের সাউথ ব্লক যেভাবে গত ১৬ বছর আমাদের মুক্তিযুদ্ধকে চিত্রিত করেছে, সেই চিত্রায়ন কিন্তু এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে যে রাজাকার আর হচ্ছে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এইভাবেই যদি আমরা চিত্রায়ন করি তাহলে সেটা বুমেরাং হবে। যেমন আমরা তো দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিভাবে রাজপথে নেমে এসেছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, মানে নিজেকেই রাজাকার হিসেবে উপস্থাপন করে নালিফাই ভিলিফাই করে দিয়েছে শেখ হাসিনার সেই ভাষণকে। তো সেই জন্যে এই জায়গাটিতে কথা বলতে হলে আমার মনে হয় যে ভারতীয় সাউথ ব্লকের দৃষ্টিভঙ্গিতে না, নিজস্ব ইতিহাস, প্রেক্ষাপট এবং সামগ্রিক বাস্তবতার আলোকে রাজনীতিটা আসা। আমার প্রশ্ন যেটা ছিল আসলে এই বিষয়টা আবার নিয়ে আসাটা আমাদের রাজনীতির ভবিষ্যতের জন্য আসলে কি করছি, আমাদের কি আমরা আমাদের আদর্শের কথা তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার যে একটা স্বপ্ন, সেই স্বপ্নের কথা না বলে কেন আবার মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের বিষয়গুলো নিয়ে আসছে? এটা আমাদের জন্য হিতে বিপরীতে কোনো কারণে বুমেরাং হবে কিনা আবার নতুন করে? এসবের মধ্য দিয়ে যদি বিভক্তি তৈরি হয় তাহলে গণ অভ্যুত্থান নস্যাৎ হতে পারে। আর যদি কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে তার বিষয়গুলো আদালতে উত্থাপন করা। আমি এখানে তথ্য দিয়ে দিই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এখন নতুন ধারা পরবর্তীতে সংযোজন করেছে যে গণহত্যার দায়ে দলকে অভিযুক্ত করা যাবে। বিগত সময়ে, বর্তমান সময়ে, অনাগত ভবিষ্যতে যারা বা যে রাজনৈতিক দল গণহত্যায় যুক্ত থাকবে তাদেরকে বিচার করতে পারবে এই আইনে। তো সুতরাং আমাদের আসলে প্র্যাগমেটিক হওয়া উচিত, বাস্তবমুখী হওয়া উচিত মনে হয়, বিভক্তির রাজনীতি না করে আমি মনে করি।